স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকেও ভাড়াটে শুটারে হত্যা, নেপথ্যে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক শত্রুতা বলছে পুলিশ। ভোট বানচাল ষড়যন্ত্র সফল হবে না, হুঁশিয়ারি নেতাদের। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে ইসি, জানালেন সিইসি। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের ভিত্তি নেই বললেন মন্ত্রী পরিষদ সচিব। গ্রাহকদের জিম্মি করে এলপিজি ব্যবসায়ীদের নৈরাজ্য, কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার। রমজানের আগেই কেটে যাবে গ্যাসের সংকট, জানালেন বিইআরসি চেয়ারম্যান। ওষুধের দামে লাগাম টানছে সরকার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, ক্যান্সার সহ 295 ওষুধের দাম নির্ধারণে নীতিমালা চূড়ান্ত, কোনো কোম্পানি না মানলে কঠোর ব্যবস্থা। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়, তালিকা থেকে বের হতে চেষ্টা চালাবে বাংলাদেশ। অবৈধ অভিবাসনের দায় আগের সরকারকে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায়ও ব্যবহার করা হয়েছে ভাড়াটে শুটার। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এ তথ্য জানান তদন্তকারী কর্মকর্তা। হত্যার নেপথ্যে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক শত্রুতা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। হত্যার বিচার দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। রাজধানীর পশ্চিম তেস্তুরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলির পর আশপাশের বেশিরভাগ সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেন তদন্তকারীরা। তারা বলছেন হত্যায় জড়িতরা ভাড়াটে খুনি। ঘটনার আগে পরে রেকি করে ঠিক করা হয় টার্গেট। কিলিং মিশন বাস্তবায়ন শেষে রাস্তা পার হয়ে কারওয়ান বাজার পালিয়ে যায় খুনিরা। শুটারের কথা, এদের বিষয়ে আমাদের কাছে এখন স্পেসিফিক তথ্য নেই। আমরা এই কাজটি শুরু করেছি। আমাদের থানার টিম, ডিবির টিম, র্যাবের টিম সবাই আমরা চেষ্টা করতেছি যার ফেসটা দেখা যাচ্ছে তার পরিচয়টা খুঁজে বের করার। চাঁদাবাজির ইস্যু, রাজনৈতিক ইস্যু, এই সকল ইস্যু নিয়েই আমরা কাজ করছি। এদিকে মুসাব্বিরের স্ত্রীর দাবি, রাজনৈতিক কারণে মুসাব্বির কয়েকবার হত্যার হুমকিও পেয়েছেন। তবে নিজের এলাকায় এভাবে খুন হবেন তা কল্পনার বাইরে ছিল তাদের। এ ঘটনায় তেজগাঁও থানায় অজ্ঞাত 5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। তার অনেক শত্রু আছে, যে কোনো সময় মেরে ফেলবে, যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। মানে যাই হবে, মানে বাহিরে রাস্তায় হবে। বিচারের বদলে বিচার, গুলির বদলে গুলি। মুসাব্বিরের রাজনৈতিক সহযোদ্ধারা অভিযোগ করেন, কমিটিতে বড় পদ ও কাউন্সিলর নির্বাচন করতে চাওয়ায় কাল হয়েছে তার। রাজনৈতিক জীবনে হয়তো বা কারো ভালো লাগে নাই, হয়তো বা কারো হিংসার কারণ হয়েছে, কারো প্রতিহিংসার কারণ হয়েছে। সামনে যে সে কাউন্সিলর হবে, পলিটিক্যাল দ্বন্দ্ব থাকতে পারে। এদিকে দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেয় স্বেচ্ছাসেবক দল। ঘোষণা করা হয় বিক্ষোভ কর্মসূচি। এ সময় বিএনপি নেতারা বলেন, আরো প্রাণ দিতে হলেও নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব। নির্বাচনের জন্য অপেক্ষমান রয়েছি। ঠিক সেই সময় একটি ষড়যন্ত্রকারী মহল, তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়ে জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করব। দুর্ধর্ষ হত্যার একদিন পেরিয়ে গেলেও থমথমে পশ্চিম তেস্তুরি বাজার এলাকা। দলে বড় পদ, কাউন্সিলর নির্বাচন, এলাকার জনপ্রিয়তা, এই 3 কারণেই মুসাব্বিরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তবে আসল রহস্য উদ্ঘাটন হবে তখনই যখন গ্রেফতার হবে সিসিটিভিতে দেখা যাওয়া সেই শুটার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাঠানো এক শোক বার্তায় এসব কথা জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, এ হত্যাকাণ্ড পতিত স্বৈরাচারের অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ। ফ্যাসিস্টের দোসরদের মাথা চাড়া দেয়া প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। নির্বাচন সামনে রেখে পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র চালালেও তা সফল হবে না বলে সাফ জানিয়ে দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
কিছু দল এরশাদ শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করলেও আপোষ করেনি বিএনপি। নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পতিত ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদিকে দেশে ফেরার পর প্রথমবারের মতো উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে জানান বিএনপির এ নেতা। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জিয়ারত করা, এটা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি, তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। এদিন বিকেলে চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, কিছু দল এরশাদ শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করলেও আপোষ করেনি বিএনপি। ক্ষমতা বলতে কিছু নাই, এটা হচ্ছে দায়িত্ব। রাষ্ট্র চালানো হচ্ছে দায়িত্ব, এটা ক্ষমতা না। এটা ভুলে যেতে হবে ক্ষমতার রাজনীতিতে। বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল দিয়ে তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়বেন বলে আশাবাদী বিএনপির নেতারা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে আসতে এত কম সময় যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। মব ভায়োলেন্সের কারণ হিসেবে ফ্যাসিবাদী কাঠামোর প্রভাবকে দায়ী করেন তিনি। আর গণভোটের বিষয়ে দলগুলোর অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেন তারা। যাওয়ার পরে জাতীয় নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। এতে অংশ নেন রাজনীতিক, বিশিষ্টজন এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আমি দেখেছি যে জামায়াত ইসলামী সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংখ্যালঘু কমিশন গঠনের প্রস্তাব দেন রাজনীতিকরা। মব ভায়োলেন্সের কারণ হিসেবে ফ্যাসিবাদী কাঠামোর প্রভাবকে দায়ী করেন তারা। এই দেশের নাগরিক হিসেবে তিনি যে ধর্মের হন, তিনি যে মতের হন, তিনি যে রেস হন, যাই হন না কেন, তিনি এখানকার নাগরিক। আমরা তাকে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু এই ভাগে আমরা বিভক্ত করতে চাই না। আমাদের এখানে আওয়ামী লীগের পতনের পরে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল ঐক্যমত সৃষ্টি করা। সেটা আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের ন্যারেটিভস, এটা জুডিশিয়ারিকে দিয়ে স্বাধীন জুডিশিয়ারির মাধ্যমে এটার বিচার হবে। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো সংস্কারের যে অঙ্গীকার দিয়েছে তা বাস্তবায়নের উপরই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি। এখন একটা গণভোট হবে, তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে, তারা হায়ের পক্ষে না নায়ের পক্ষে। যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। আলোচনায় রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সংখ্যালঘুর বিষয় কিভাবে উপস্থাপিত হচ্ছে সেদিকে নজর রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। ভোট দিতে যাওয়া থেকে শুরু করে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। কমিটিতে সদস্য হিসেবে আছেন এহসানুল মাহবুব জুবায়ের, মুয়াজ্জম হোসেন হেলাল, মোহাম্মদ শাহজাহান, মুবারক হোসাইন, মোহাম্মদ আব্দুর রব, আফম ও আব্দুস সাত্তার, ডক্টর হেলাল উদ্দিন, ডাক্তার নজরুল ইসলাম এবং ডাক্তার AKM ওয়ালিউল্লাহ। আগের মতো এবার পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দিয়েছেন CEC AMM নাসির উদ্দিন। আপিল কার্যক্রম পরিদর্শনে এসে কথা বলেন তিনি।
ভোটের মাঠের অনাস্থা নিয়েই ইসিতে আপিল করতে আসছেন যাচাই বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা। আপিলের শেষ দিন আজ। ভয়ভীতিটা অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার খুব বেশি। ভোটের মাঠে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড এখনো আমরা পরিপূর্ণভাবে দেখতে পাই না। স্বচ্ছতার যথেষ্ট অভাব আছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ভোটের বাকি মাত্র ৩৩ দিন। এমন সময় এসে অভিযোগ করলেন মনোনয়নপত্র যাচাই বাছাই বাদ পড়ারা। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন তারা। আমার যদি কোনো অপরাধ যদি না থাকে তাহলে আমাকে কেন ভোট করতে দেবে না? এত ছোট একটা ভুল চাইলেই তিনি এটা ওইখানে সমাধান করতে পারতেন। এটা তারা আমাদেরকে ডাকে নিয়ে যোগাযোগ করে, আমি জানি না এটা তাদের একটা গাফিলতি, তারা আমাদের সুযোগ দিতে পারতো ওই জায়গায়। বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন। এরপর এসব আপিলের পক্ষে বিপক্ষে শুনানি করবে নির্বাচন কমিশন। শুনানির জন্য রাখা হয়েছে 9 দিন সময়। ইসির শুনানিতে আপিল আবেদন নিষ্পত্তি না হলে আদালতের দ্বারস্থ হতে পারবেন সংক্ষুব্ধরা। বৃহস্পতিবার সকালে আগারগাঁ নির্বাচন কমিশনে আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে সিএসসি জানান সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। বললেন আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। বিকেলে সিএসসির সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দলের প্রধান জানান নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র, তাই এদেশের নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আগ্রহ রয়েছে। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করব। বলেন আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও নির্বাচনের চ্যালেঞ্জ নিয়েও সিএসসির সঙ্গে আলোচনা হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বর্তমান মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দিয়েই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে একথা বলেন তিনি। বলেন নির্বাচন সামনে রেখে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাত করার যে অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন। প্রশাসনের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসনের যে একটু যে পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। ত্রুটি থাকে আমাদের বা প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটা সমাধানের চেষ্টা করব। কোথাও কোনো সিদ্ধান্তে কেউ সন্তুষ্ট হননি, এটা হতেই পারে। এটা সকলের সিদ্ধান্ত একরকম হয় তা তো নয়। আর সকল ক্যান্ডিডেটেরও পরিস্থিতিতে একরকম ছিল না, সুতরাং কিছু কিছু পরিবর্তন হতেই পারে। তারা যদি সঠিক পথে চলতে পারবেন, যদি এটা আমরা নিশ্চিত করতে পারি এবং তাদের যদি মনোভাব সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কুমিল্লা 4 আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। গুম ও বিচার বহির্ভূতভাবে 103 জনকে হত্যায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরু হবে কিনা জানা যাবে 14 জানুয়ারি। এ মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার অব্যাহতি চেয়ে আবেদনের শুনানি শেষ করেন জিয়াউল আহসানের আইনজীবী। এর আগে গত রোববার অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন, যেখানে গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনা হয়। শুনানি শেষে চিফ প্রসিকিউটর বলেন গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল আহসান। কাউকে রাজনৈতিকভাবে হুমকি মনে করলে কিংবা বিরোধী মতের অসংখ্য মানুষকে গুমের পর নির্যাতন করে হত্যা করেন তিনি, যার তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে।
এদিকে ওবায়দুল কাদের সহ পলাতক 7 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। আমাদের সাক্ষ্য প্রমাণ থেকে দেখিয়েছি যে জিয়াউল হাসানকে আজকে ডিফেন্স যেভাবে একজন প্রফেশনাল অফিসার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের সাবমিশনের মাধ্যমে, আমরা শুধুমাত্র অতটুকু অংশই কোর্টে পড়েছি যে তার বাহিনীর প্রধান যিনি ছিলেন সেই সময়ে এই জিয়াউল হাসান সম্পর্কে তার মনোভাব কী ছিল এই বিষয়টা তিনি সেখানে আমরা তার সাক্ষ্য প্রমাণ রিড আউট করার মাধ্যমে আমরা দেখিয়েছি। বাট তিনি সাক্ষ্যে মূলত কী বলেছেন সেটি যখন তিনি সশরীরে সাক্ষ্য দেবেন আদালতে তিনি তখন বলতে পারবেন এবং আপনারা সেটা দেখবেন। বিইআরসি চেয়ারম্যানের কমিশন বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা। সংকট নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে এনার্জি রেগুলেটরি কমিশন। বৈঠক শেষে বিইআরসি চেয়ারম্যান জানান রমজানের আগেই কেটে যাবে গ্যাস সংকট। শীতকালে একদিকে আবাসিক গ্যাস সরবরাহের সংকট, অন্যদিকে হঠাৎ এলপিজির বাজারে শুরু হয় নৈরাজ্য। এমন অস্থিরতার মাঝেই ভোক্তাকে জিম্মি করে কমিশন বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার ধর্মঘট পালন করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কোনো জায়গায় গ্যাস পাচ্ছি না, সকাল থেকে খুঁজতাছি বেন নিয়ে। গ্যাসের জন্য আসছি অনেকক্ষণ ধরে, গ্যাস পাইতেছি না, লাইনেও গ্যাস নাই। বর্তমানে গ্যাসের দাম বাড়তি দেখে কিনতে আর না। দিনভর ভোগান্তির পর বৃহস্পতিবার বিকেলে বিইআরসির কার্যালয়ে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সঙ্গে বৈঠকে বসেন এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসির আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন এলপিজি ব্যবসায়ীরা। 1306 টাকা আমরা ভোক্তাদের গ্যাসটা আমরা দিতে পারবো না, আমাদের এই গ্যাসের রেটটা আমাদের একটু বাড়াই দিতে হবে। এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। বিইআরসি চেয়ারম্যান জানান চলমান গ্যাস সংকট রমজানের আগেই কেটে যাবে। আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন। জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে। এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। জাহাজ সংকটের মধ্যেও এলপিজি আমদানির বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আগামী সপ্তাহেই সরবরাহ সংকট কেটে যাবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এলপি গ্যাসের দাম বাড়িয়েও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন ব্যবসায়ীদের সঙ্গে সরকারের যোগ সাজশের কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে ব্যবসায়ীদের চাহিদা মতো সুবিধা দিলে আগামী মাসে স্বাভাবিক হতে পারে বাজার। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর উদ্যোগ নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সরবরাহ সংকটে 1250 টাকার এক সিলিন্ডার গ্যাসের দাম উঠে গেছে 2400 টাকায়। এর মধ্যেই রোববার 12 কেজির সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 53 টাকা। মূল্য হবে 1306 টাকা। নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি না হয় গেল মঙ্গলবার এর দায় খুচরা পাইকারদের কাঁধে চাপান জ্বালানি উপদেষ্টা। এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। বাজারে কেন এমন পরিস্থিতি প্রশ্নের জবাবে তীব্র সরবরাহ সংকটকে দায়ী করছেন ডিলার। আমরা কোম্পানি থেকে মাল আনবো, বক্তা পর্যায়ে পৌঁছায় দেবো, এটাই আমাদের কাজ। 30 টাকার মধ্যে 25টা কোম্পানিতেই মাল নাই। এখন এই 25টা কোম্পানির গ্রাহকগুলো কোথায় যাবে? এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে আমদানি সহজ করলে আগামী মাসে কাটতে পারে চলমান সংকট। সিলিন্ডারের জন্য খুব একটা বেশি অসুবিধা আছে বলে মনে হয় না, তবে আমার একটা ধারণা এই পারমিশনগুলি সবগুলো দিয়ে দিলে আগামী মাস থেকে যদি আমরা ফেব্রুয়ারি মাসে যদি জানুয়ারি মাস তো আর কোনো জাহাজ যদি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি ফেব্রুয়ারিতে চলে আসবে, মিড অফ ফেব্রুয়ারি থেকে ইট উইল বি ইজিয়ার। পলিসি সাপোর্ট যারা করবেন ওনারা যদি না আসে, এগিয়ে না আসে, এই দায় তো আমরা নিতে পারি। বাজারে এমন অরাজকতার জন্য সরকার ব্যবসায়ী যোগসাজশকেই দায়ী করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। এটা তো সরকারেরই সমস্যা, বছরের পর বছর দিনের পর দিন একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। সরকার নিজে দায়ী এবং সরকার নিজে ইচ্ছাকৃতভাবে জনগণের এই ভোগান্তি দিয়ে ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছে। এদিকে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট 15% থেকে কমিয়ে 10% করতে বৃহস্পতিবারই এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। অন্তরাসেন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ওষুধের দামে লাগাম টানছে অন্তর্বর্তী সরকার। 295টি জরুরি ওষুধের দাম নির্ধারণের নীতিমালা চূড়ান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। অন্যান্য 1100 ওষুধের সর্বোচ্চ ও সর্বনিম্ন দামের সীমা নির্ধারণ করা হয়েছে। দেশে স্বাস্থ্য খাতে ওষুধের পেছনেই খরচ হয় মানুষের বেশিরভাগ অর্থ। গত 30 বছর ধরে কোম্পানি ভেদে একই ওষুধের দামের পার্থক্য বাড়ছিল। সেই পার্থক্য কমাতেই ওষুধের দাম নির্ধারণ করল সরকার।
1992 সালের আইনে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করেছিল সরকার। এবার সেই তালিকায় গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, ক্যান্সার সহ নতুন 135টি ওষুধ যোগ করে 295টির দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে এবং সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। অত্যাবশ্যকীয় নয় এমন আরও 1100 ওষুধের দামের সীমা নির্ধারণ করেছে সরকার। এক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলো সরকারের বেঁধে দেয়া দামের সর্বোচ্চ 15% অতিরিক্ত দামে বিক্রি করতে পারবে। ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এর মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিং এর মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এটার জন্য ওনারা আসলে প্রতি বছর 25% হিসেবে অ্যাডজাস্ট করে 4 বছর সময়কালে ওনাদেরকে এই রেঞ্জে ঢুকতে হবে। কোনো কোম্পানি ওষুধের দাম সমন্বয়ে ব্যর্থ হলে তাদের নতুন ওষুধের আবেদন গ্রহণ করা হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, আসলে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়। যদিও তালিকা থেকে নাম বাদ দিতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। এ সময় অবৈধ অভিবাসনের দায় আগের সরকারকে দেন তৌহিদ হোসেন। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ডের হালনাগাদ তালিকায় নাম ওঠে বাংলাদেশের। আগামী 21 জানুয়ারি থেকে দেশটিতে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের জামানত দিতে হবে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সামাজিক সুরক্ষা সুবিধা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষে থাকায় ভিসা বন্ডের আওতায় ঢাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেয়। ক্রিকেট ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত যদি একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? তবে ব্যবসা বাণিজ্য সহ অন্য ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং জাল ব্যবহার করে মাছ আহরণ ও জাল তৈরির মূল হোতা ভারতীয় জেলে পণ্ডিত বিশ্বাসকে আটক করেছে কোস্টগার্ড। আটক করা হয়েছে বাংলাদেশি 6 কারিগরকেও। জব্দ করা হয়েছে 36 লাখ টাকা মূল্যের 12টি অবৈধ ট্রলিং জাল। সম্প্রতি কিছু অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী অধিক মুনাফা লাভের লক্ষ্যে সরকারি নিষেধ অমান্য করে সাগরে মাছ আহরণ করছে। কাঠের ফিশিং বোটে অবৈধভাবে ট্রলিং সরঞ্জাম সহ ছোট ফাঁসের বেহুন্দি জাল স্থাপন করে আর্টিসানাল ট্রলিং বোটে রূপান্তর করছে। এ ছোট ফাঁসের জালে আটকে পড়ে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মাছ ও মাছের প্রাকৃতিক খাদ্য ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। অবৈধ আর্টিসানাল ট্রলিং জাল তৈরির মূল হোতা ভারতীয় নাগরিক কর্ণফুলী থানাধীন চর পাথরঘাটা এলাকায় একটি কারখানায় অবৈধ জাল তৈরি করছে এমন খবরে বুধবার সন্ধ্যায় অভিযান চালায় কোস্টগার্ড। 36 লক্ষ টাকা মূল্যের 12টি অবৈধ ট্রলিং জাল ও জাল তৈরির সরঞ্জাম সহ ট্রলিং বোট তৈরির মূল কারিগর ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করা হয়। এ সময় আটক করা হয় 6 জন বাংলাদেশি কারিগর। কিছু অসাধু ট্রলিং জাল ব্যবসায়ী সহ বরগুনার মাসুম কোম্পানি, বাঁশখালীর শুক্কুর কোম্পানি এবং জাহাঙ্গীর কোম্পানি ভারতীয় নাগরিককে দিয়ে অবৈধ জাল বানাচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড। সে বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশি ফিশিং বোটে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং সরঞ্জাম স্থাপন এবং ট্রলিং জাল তৈরির মূল কারিগর হিসেবে কাজ করে। এর আগে গত 12ই আগস্ট কোস্টগার্ড ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ভারতীয় নাগরিক পণ্ডিত বিশ্বাসকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শরীয়তপুরের জাজিরায় বিকট শব্দে বোমা বিস্ফোরণে বিধ্বস্ত ঘর। 700 মিটার দূর থেকে যুবকের হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। ককটেল তৈরি কিংবা বিস্ফোরক মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। বিধ্বস্ত টিনের ঘর, আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দরজা জানালা।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন বোমা আতঙ্কের নাম। এই ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বোমার বিস্ফোরণ হয়। এতে ঘর থেকে প্রায় 700 মিটার দূরে হাতের কবজি ছিন্ন ভিন্ন অবস্থায় সোহান ব্যাপারী নামে একজনের লাশ উদ্ধার করা হয়। আহত হন আরও 2 জন। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে নবী হোসেন নামে আরও একজনের মৃত্যু হয়। বিকট আওয়াজে আমরা যখন পরে দরজা খুলে বাইরে এসে দেখি এই অবস্থা। ঘরের ভেতরে ককটেল তৈরি কিংবা বিস্ফোরক মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ককটেল বানানোর চেষ্টা করেছিল বা ওখানে এটা সংরক্ষিত ছিল, এটা এখন আমরা শিওর করতে পারছি না। আমরা এটা তদন্ত করে দেখছি। বিভিন্ন আঙ্গিকে কাজ করতেছে, আমরা আরও যারা বাহিনী আছে তাদের সাথে দরকার লাগলে আমরা তথ্য শেয়ার করব। আধিপত্য নিয়ে জাজিরা উপজেলার আওয়ামী লীগের সদস্য ও বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ব্যাপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল জলিল মাতব্বরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এতে 2 পক্ষের মধ্যে শতাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। 2024 সালের 5 আগস্টের পর আব্দুল কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতব্বর গ্রেপ্তার হয়। বর্তমানে আব্দুল জলিল মাতব্বর কারাগারে থাকলেও আব্দুল কুদ্দুস ব্যাপারী জামিনে বেরিয়ে এসেছেন। কুদ্দুস ব্যাপারী এলাকায় না থাকলেও 2 পক্ষের সমর্থকরা মাঝে মধ্যেই সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আর এই সংঘর্ষে ব্যবহার হচ্ছে শত শত ককটেল। বিধ্বস্ত হওয়া বসত বাড়িটির মালিক কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই সাগর ব্যাপারী। গত 4 জানুয়ারি কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতব্বরের সমর্থকরা সংঘর্ষে অন্তত 2 শতাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় একজন গুরুতর আহত হয়। এই ঘটনার 3 দিন কাটতে না কাটতেই এবার বোমা বিস্ফোরণে কুদ্দুস ব্যাপারীর সমর্থক সোহান ব্যাপারী নিহত হয়। সময় সংবাদ, শরীয়তপুর। গাজীপুরের ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দাউ দাউ করে জ্বলছে আগুন। লেলিহান শিখায় পুড়ে ছাই বিপুল পরিমাণ মালামাল। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে গাজীপুরের দেউলিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় আরিফ মুন্সির ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত। পাশাপাশি প্রায় শতাধিক গুদাম থাকায় আগুনটি দ্রুতই ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কোনাবাড়ি, জয়দেবপুর, কাশিমপুর, কালিয়াকৈর থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। তাদের 4 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। হঠাৎ কাজ করা অবস্থায় লাগিয়ে গেছে, কেউ বুঝতেও পারে নাই। এক গোডাউন থেকে আরেক গোডাউনে লাগতে একটু সময় লাগে না। আগুনটা অন্য এক ঘরে লাগছে, এনতাকে এইদিকে দাওয়ানি করছে। দাওয়ানি করে হয়তো আমাদের এই গোডাউন সব কিছু পুড়ে গেল। চালনির যে ওয়াইস্টিজ আছে, এগুলির উপরে যে ডাশ আছে, এই ডাশের মাধ্যমে লাগিয়ে তার পরবর্তীতে দেখা যায় যে ছড়ায় গেছে। পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে 14টি ব্রাঞ্চ পাইপ সেট করেছি। হোপফুলি সমস্যা হবে না। আগুন এখন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, আর ছড়াবে না। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানা যাবে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সময় সংবাদ, গাজীপুর। দেশে পুরোপুরি ক্যাশলেস অর্থনীতি চালু করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান। বৃহস্পতিবার সকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI আয়োজিত আলোচনায় তিনি বলেন, বাড়তি খরচ কিংবা করের অজুহাতে ডিজিটালাইজড অর্থনীতিকে দূরে রাখার সুযোগ নেই। এ সময় আলোচকরা বলেন, দিন দিন ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়ছে, তাই দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে এই ব্যবস্থাকে কাজে লাগানো প্রয়োজন। আলোচনায় নিরাপত্তা নিশ্চিত ও জালিয়াতি বন্ধের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রাপ্তির পূর্ণ অনুমতির দাবি জানান সেবাদাতারা। এছাড়া ফি কমিয়ে আনার পাশাপাশি কর কাঠামোর পরিবর্তন দরকার বলেও মনে করেন তারা। এ সময় ক্যাশলেস ব্যবস্থা বাস্তবায়নে কার্যকর পথরেখা তৈরিতে সরকারি বেসরকারি খাতের সমন্বয়ে জোর দেন বক্তারা। ক্যাশলেস ইকোনমি সৃষ্টি করাটা, ওদিকে চাওয়াটা কেন্দ্রীয় ব্যাংকের মূল স্লোগান। তার সাথে আপনারা যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন, ব্যাংক, NBFI, MFI, MFS আছে, তারা সদস্য। কিন্তু অন্যান্য রেগুলেটরি বডিরা যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না হবে, এটা কিন্তু ন্যাশনাল ইস্যু হিসেবে আমরা দাঁড় করতে পারবো না। আর ন্যাশনাল ইস্যু হিসেবে দাঁড় করতে না পারলে আমরা যেভাবে ধরছি 5 থেকে 10 বছরের মধ্যে আমরা টোটালি একটা ক্যাশলেস সোসাইটি বা ইকোনমি করতে পারবো, সেটা আসলে দুষ্প্রাপ্য বা দুরূহ হয়ে যাবে আমাদের। এবার বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে তুর্কি স্টল, যেখানে রয়েছে আভিজাত্য ফুটিয়ে তোলা লাইট, কার্পেট আর নান্দনিক সব তৈজসপত্র। পণ্যের মান নিয়ে সন্তুষ্ট ক্রেতারা।
একদিকে চোখ ধাঁধানো রঙের সব লাইট, অন্যদিকে নান্দনিক ডিজাইনের ঘর সাজানোর সরঞ্জাম আর বৈচিত্র্যময় কারুকার্যের কার্পেট। সব মিলিয়ে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তুর্কি পণ্যের দোকান। দোকানের বৈচিত্র্যময় উপস্থাপনা টানছে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের। সাজিয়ে রাখা হয়েছে তুরস্কের ঐতিহ্যবাহী অটোম্যান আমলের মোজাইক ল্যাম্প, হাতে বোনা কার্পেট, সিরামিক কিংবা টিনের তৈজসপত্রের দিকেই বেশি ঝোঁক ক্রেতাদের। একটু ডিফারেন্ট, এটা ভালো লাগলো, এখান থেকে কেনাকাটা করলাম। টার্কিশ বাজার ইজ ভেরি গুড, অনেক সুন্দর জিনিস, শোপিসগুলি ডিফারেন্ট, তো সব জিনিসই ডিফারেন্ট, আমাদের দেশের কোনো কিছুর সাথেই নাই। আকার ও কারুকাজ ভেদে ল্যাম্পগুলো বিক্রি হচ্ছে 1,500 টাকা থেকে শুরু করে 50,000 টাকায়। রঙিন তৈজসপত্রগুলো মিলছে 150 টাকা থেকে। গতবারের চাইতে এবার অনেকাংশ মানে পরিবেশও ভালো, দেন জিনিসপত্র ভালো আছে, বাট দামটা অনেক ভিড় আছে এবং অনেক অথেন্টিক জিনিস, হ্যান্ডমেড জিনিস। তবে শীতের কারণে মেলায় ভিড় কম হওয়ায় কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন দোকানিরা। প্রচণ্ড ঠান্ডা, এর জন্য কাস্টমার একটু কম। ইনশাল্লাহ ঠান্ডা একটু কমলে কাস্টমার অনেক আসবে, আর আমাদের বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো। মর কাস্টমার সেলেন ইনশাআল্লাহ। বেচাকেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, আশা করি সামনেতে আরো বেচাকেনা ভালো হবে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় ভিড় বাড়বে বলেও আশা করছেন ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলে বার্লিনে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এ অনুষ্ঠানে জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন ছাড়াও শোক বইয়ে স্বাক্ষর করেন জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া, সাবেক সিনিয়র সহসভাপতি কাজী রেজাউল হক সাইদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি সরকার সহ আরও অনেকে। পরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও আস্থাবর্ধক ব্যবস্থার অঙ্গীকার নিয়ে মালদ্বীপে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি ICEP 2026। এতে অংশ নিতে 9 দিনের মালদ্বীপ সফরে বাংলাদেশের ন্যাশনাল ক্যাডেট কোর একটি প্রতিনিধি দল। এছাড়াও এতে অংশ নিয়েছেন মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের ক্যাডেট কোর প্রতিনিধি দল। বৃহস্পতিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের চ্যান্সেরি ভবনে হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত প্রতিনিধি দলটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ মালদ্বীপের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় দেশের সামরিক প্রশিক্ষণ, ক্যাডেট ও যুব পর্যায়ে বিনিময় কর্মসূচি, ভবিষ্যৎ যৌথ কার্যক্রম এবং উদীয়মান সামরিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে কলকাতায় তৃণমূল কংগ্রেসের দলীয় তথ্য প্রযুক্তি দফতরের কর্ণধারের বাড়ি ও অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তল্লাশির খবর পেয়ে সেখানে গিয়ে তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার আগেই সব কাগজপত্র ও ফাইল নিয়ে আসেন দলটির সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী এভাবে সেখানে গিয়ে কাগজপত্র জব্দ করতে পারেন কিনা সেই প্রশ্ন তুলে আদালতে মামলা করেছে ইডি। পাশাপাশি ইডির নিয়ন্ত্রক সংস্থা স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী অমিত শাহকে কার্যত দেশের সবচেয়ে নোংরা স্বরাষ্ট্রমন্ত্রী বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। আইপ্যাক নামের একটি বেসরকারি সংস্থা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দলীয় প্রচার প্রচারণা থেকে শুরু করে কর্মী, সমর্থক ও স্থানীয় স্তরের রাজনৈতিক কৌশল ঠিক করতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে এই সংস্থা। বৃহস্পতিবার সকালে কলকাতার লাউড স্ট্রিটে সংস্থাটির কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং নিউ টাউনের সেক্টর 5-এ অবস্থিত সংস্থার প্রধান কার্যালয়ে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি। কিছু সময় পর সেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রায় 15 মিনিট সেখানে অবস্থান করেন এবং বেরিয়ে আসেন। সেই সময় তার হাতে সবুজ রঙের ফোল্ডারের একটি গুচ্ছ এবং কয়েকটি হার্ড ডিস্ক দেখা যায়। To collect all of our party hard disks, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? The nasty Home Minister
the naughty home minister who cannot protect the country and he's taking away all my party documents. একজন মুখ্যমন্ত্রী প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলাকালীন এভাবে হস্তক্ষেপ করতে পারেন কিনা সে প্রশ্ন উঠেছে। বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেস সব বিরোধী দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণের সমালোচনা করেছে। আইপ্যাকের অফিসের ফাইল তুলে নিয়ে চলে এসেছেন গাড়িতে করে, অ্যাজ গুড অ্যাজ ছিনতাই। ভোট যখন সামনে নানান নাটকবাজি হবে, আর মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন ফাটাফাটি খেলা হবে, ফলে ফাটাফাটি খেলার জন্য নানান রকমের তালগোল হয়তো চলবে। বাংলার মুখ্যমন্ত্রী কখনো কোনো পুলিশ আধিকারিক, সিবিআই এবং ইডি রেড করলে তার বাড়িতে গিয়ে ধর্ণা দেন। বাংলার মুখ্যমন্ত্রী কোনো বেসরকারি সংস্থা মানি লন্ডারিং সহ বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য তদন্তের মুখে পড়লে মুখ্যমন্ত্রী চলে গিয়ে ফাইল কেড়ে নিয়ে আসেন ওই পাড়ার গুন্ডাদের মতন। 2019 সালে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশির সময়ও একইভাবে সেখানে গিয়ে বেশ কিছু কাগজপত্র জব্দ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ঘটনা নতুন করে সেই পুরনো ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রাশিয়া থেকে তেল কেনার জেরে ভারতের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মাত্রা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। 500% পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রেখে একটি কঠোর নিষেধাজ্ঞা বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর যুক্তরাষ্ট্রের রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তাতেও পুতিন প্রশাসনকে ঠেকাতে না পেরে রাশিয়ার সঙ্গে তেল ও খনিজ সম্পদের বাণিজ্য করা বিভিন্ন দেশকে হুমকির পাশাপাশি চড়া মূল্যে শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন। এরই জেরে এবার মার্কিন সিনেটে আলোচনায় থাকা গ্রাহাম ব্লুমেন্থাল রাশিয়া নিষেধাজ্ঞা বিল এখন বাস্তব রূপ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের দাবি, হোয়াইট হাউসে বৈঠকের পর বিলটিতে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই বিলে রাশিয়া থেকে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। এ তালিকায় সরাসরি উঠে এসেছে ভারতের নাম। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই সস্তা দামে রুশ তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই বাণিজ্য পুতিনের যুদ্ধাস্ত্রে অর্থ যোগাচ্ছে। বিলটি কার্যকর হলে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিলটির মূল লক্ষ্য মস্কোকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা, যাতে যুদ্ধ চালানোর সক্ষমতা কমে আসে এবং পুতিন শান্তি আলোচনায় বসতে বাধ্য হন। রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর আগেই অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন বিল পাশ হলে সেই শুল্ক 500% পৌঁছতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন তৈরি হতে পারে। এমনকি দুই দেশের কৌশলগত অংশীদারত্বেও চাপ পড়ার আশঙ্কা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। বছরের শুরুতেই দুঃসংবাদ পেল উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে সুখী দেশটি এবার ইউরোপে সর্বোচ্চ বেকারত্বের তালিকায় শীর্ষে উঠে এলো। ইউরোপীয় ইউনিয়নের সবশেষ তথ্য অনুযায়ী বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 10.6%। অর্থাৎ দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে 3 লক্ষ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। নতুন বছরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি ফিনল্যান্ড, যে দেশটি টানা 8 বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে। সেই ফিনল্যান্ডই এখন বেকারত্বের অসুখে জর্জরিত। ইউরোস্টেটের সবশেষ তথ্য বলছে ফিনল্যান্ডে বেকারত্বের হার এখন 10.6%। অর্থাৎ দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে 3,18,700 মানুষ বর্তমানে কাজহীন। দীর্ঘদিন ধরে উচ্চ বেকারত্বের শীর্ষে থাকা স্পেনকেও পেছনে ফেলেছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের ইতিহাসে বেকারত্ব নতুন নয়। 90-এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়ে। সেই সময় বেকারত্বের হার 16% ছাড়িয়েছিল। পরবর্তীতে প্রযুক্তি খাত, বিশেষ করে নোকিয়ার নেতৃত্বাধীন টেলিকম শিল্পের উত্থানে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয়। বেকারত্ব নেমে আসে 6-7%।
সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র আবার বদলাতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা, ইউক্রেন যুদ্ধের প্রভাব, উচ্চ সুদের হার এবং ভোক্তা ব্যয়ের সংকোচন ফিনল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলেছে। এর পাশাপাশি দেশটির শ্রমবাজারে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমার আড়ালে বর্তমানে ফিনল্যান্ডের বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। অর্থনীতি ঘুরে দাঁড়াতে না পারলে এই বেকারত্বই হয়ে উঠতে পারে দেশের সবচেয়ে বড় সামাজিক সংকট। ফিনল্যান্ডের ডানপন্থী জোট সরকার বলছে এই পরিস্থিতি সাময়িক। ইতিহাস বলছে এমন সংকট কাটিয়ে উঠেছে ফিনল্যান্ড। তবে এখন প্রশ্ন হচ্ছে, এবারে চাকরির বাজার স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, সেটি এখন দেখবার বিষয়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। দেখছেন প্রবাসের সময়। আইসিসির চিঠির জবাব দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুপুরে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার বিষয়টি ব্যাখ্যা করে চিঠি পাঠায় বিসিবি। ভারতের মাটিতে কেন বিশ্বকাপ খেলা সম্ভব নয় তার সমস্ত ডকুমেন্টস আইসিসিকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি সূত্র। আগামী রোববারের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে টি-20 বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া না যাওয়ার প্রশ্নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একমত পোষণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শেষ পেরেকটা ঠুকে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্ভবত ফেরার শেষ দরজাটাও বন্ধ হয়ে গেল। এখান থেকে এখন আপনি এগিয়ে যাবেন অথবা হার মেনে নেবেন। নতুন করে শুরু করা আর সম্ভব না। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিয়েছিল বুলবুল বাহিনী, আজ তার প্রতিফলন ঘটালো বোর্ড। ভারতে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কারণ, বর্তমান ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু ব্যাখ্যা করে আইসিসি বরাবর পাল্টা চিঠি পাঠালো বিসিবি। এখন সিদ্ধান্ত জানানোর পালা আইসিসির, আর অপেক্ষা বাংলাদেশের। ধারণা করা হচ্ছে 10 জানুয়ারির মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আরব আমিরাতের হেডকোয়ার্টার থেকে। প্রেক্ষাপটটা একদিনে তৈরি হয়নি। দিনের পর দিন বাংলাদেশের প্রতি ভারতের আগ্রাসী মনোভাব এই রাজনৈতিক টানাপোড়েনের সৃষ্টি করেছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশ ইস্যুতে অনেক বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে সাধারণ নাগরিক এবং সরকার, যার প্রভাব দুই দেশের কূটনীতি, বাণিজ্য, পারস্পরিক সম্পর্কে পড়েছে ভালোভাবেই। ভারতে দুর্বৃত্তদের আক্রমণের কারণে বন্ধ আছে বাংলাদেশের দূতাবাস, এমনকি ভিসা কার্যক্রমও বন্ধ রেখেছে বাংলাদেশ কনসুলেটগুলো। এই অবস্থায় মোস্তাফিজ ইস্যুটি আগুনে ঘি ঢালার মতো হয়ে যায়। যুব ক্রীড়া উপদেষ্টার অনড় সিদ্ধান্তের সঙ্গে আজ একমত পোষণ করে নিজের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ক্রিকেটারদের নিরাপত্তা এবং দেশের মর্যাদা নষ্ট করে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছেন তিনি। আসিফ নজরুল অ্যাজ মিনিস্টার যেটা বলেছেন, আমি সম্পূর্ণ সমর্থন করি এটাকে। যে আমি এটাকে এভাবে দেখি যে একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপর হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেন্সিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? এক। দুই হচ্ছে যে হিন্দুত্ববাদী সংগঠনগুলির যে একটা বাংলাদেশ বিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলতেছে, সেটার প্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই তো ভারতীয় সংস্থাগুলির পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে সবাইকে। সেই হিসাবে যে আমরা আসলে খেলবো, কিন্তু ভারতের বাইরে খেলবো, যেখানে এই সমস্যা হবে। আসিফ নজরুলের মতো তৌহিদ হোসেনেরও আশা, বিসিবির লেখা চিঠি থেকে বাংলাদেশের অবস্থান বুঝতে পারবে আইসিসি এবং দাবি মেনে শ্রীলঙ্কাতেই হবে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের ক্রিকেটের স্বার্থ বিবেচনায় ভারত বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। সরকার কিংবা সাধারণ মানুষের চাপে আবেগের বশবর্তী না হয়ে ক্রিকেট বোর্ডকে বাস্তববাদী হওয়ার পরামর্শ তার। যে কোনো পরিস্থিতিতে ক্রিকেটের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে মনোযোগ রাখার আহ্বান সাবেক অধিনায়কের। এদিন আবারও বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে অবৈধ আখ্যায়িত করে ক্ষোভ ছেড়েছেন দেশের বর্তমান ক্রিকেট পরিস্থিতি নিয়ে।
আইসিসি টি-20 বিশ্ব আসরের 1 মাসেরও কম সময় বাকি, অথচ বাংলাদেশ দলের ভারত সফর এখনো অনিশ্চিত। সরকার থেকে ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান নিয়ে অনড়। তামিম ইকবালের মতে আবেগতাড়িত হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সরকার কিংবা দর্শকের চাপ উপেক্ষা করে দেশের ক্রিকেটের স্বার্থে বাস্তববাদী হবার পরামর্শ। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। ভেন্যু অনিশ্চিত হওয়ায় প্রস্তুতিতেও প্রভাব পড়বে ক্রিকেটারদের। সিলেটে আবদ্ধ বিপিএল নিয়েও ক্ষোভ তামিমের। কোন কারণে চট্টগ্রামে বিপিএল হচ্ছে না সে প্রশ্ন তুললেন সাবেক টাইগার অধিনায়ক। ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাঠে কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচেস গুলো হয়। তো আপনি যেহেতু বিপিএল কে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিং এ নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছে। এদিন আবারও আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন তামিম। দেশের ক্রিকেট নিয়ে কাজ করার বদলে বিসিবি কেবল সময় নষ্ট করছে বলেও মন্তব্য তার। এই ক্লাবগুলা খেলছে না, তখন এই ক্রিকেট বোর্ড বলেছে যে এই 8টা টিমের জন্য তারা টুর্নামেন্টটা একটা আয়োজন করবে। ওই টুর্নামেন্টেরও কোনো ঠিক ঠিকানা নেই। আমি কোয়াবের পেজে একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, ওই ভয়েস রেকর্ডটা তাদের কাছেও গিয়েছে। যাওয়ার পরের দিনই ওনারা টুর্নামেন্টের ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা বলেন তো টুর্নামেন্টের কি কিছু জানেন আপনারা? দে আর অনলি বাইং টাইম। ক্রিকেট থেকে অবসর না নিলেও আপাতত ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। আমরা যেরকম বাংলাদেশ আছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বড় অঙ্কের অর্থের চুক্তির পরও ভিন্ন কারণে আইপিএল থেকে বাদ পড়া, এসব মাথায় নিয়ে ধারাবাহিক পারফর্ম করা, মোস্তাফিজের এমন পেশাদারিত্বে মুগ্ধ রংপুর রাইডার্সের হেড কোচ মিকি আর্থার। ফিজ পারফেক্ট টিম ম্যানের বড় উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। আইপিএল থেকে তাকে বাদ দেয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রোটিয়া কোচ। তবে ফিজ ইস্যু কেন্দ্র করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ অনিশ্চয়তায় থাকলেও এবারের আসরে টাইগাররা ভালো করবে বলে বিশ্বাস আর্থারের। আরব আমিরাতের আবু ধাবিতে 3 ফ্র্যাঞ্চাইজির লড়াই। দেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড মূল্যে ফিজের জায়গা হয়েছিল কলকাতায়। আনন্দের জোয়ার পুরো বাংলাদেশে, কিন্তু 1 মাসের ব্যবধানে সেই আনন্দ রূপ নেয় ক্ষোভে। সঙ্গে এখন অনিশ্চয়তায় টাইগারদের টি-20 বিশ্বকাপ। 2026 আইপিএলের বাকি এখনও 2.5 মাসের বেশি, কিন্তু এত তড়িঘড়ি করে ফিজকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া জন্ম দিচ্ছে অনেক প্রশ্নের। যদি এসবে বিন্দু মাত্র ভুরুক্ষেপ নেই মোস্তাফিজের। প্রোটিয়া কোচ মিকি আর্থারের চোখে ফিজ পারফেক্ট টিম ম্যান। দেখুন, ফিজের সঙ্গে যা হয়েছে এটা খুবই হতাশাজনক। কেকেআরের সঙ্গে তার ভালো একটি চুক্তি হয়েছিল, তবে ফিজ একজন প্রপার প্রফেশনাল ক্রিকেটার, দারুণ একজন মানুষ। সে কেমন বলার সেটা আমরা সবাই ভালো করেই জানি। বিশ্বের অন্যতম সেরা বলারদের একজন। সে ভালো টিমম্যান এবং খুবই বিনয়ী। এসব নিয়ে সে একদমই ভাবছে না, শুধু তার কাজটাই করে যাচ্ছে। ফিজের এই ঘটনায় পুরো দেশ এখন তার পাশে। তার দল রংপুর রাইডার্সও সাথে সাথে জানিয়েছে এর প্রতিক্রিয়া। ফিজকে সান্ত্বনা দিয়েছেন হেড কোচ মিকি আর্থারও। আসলে সে এমন একজন মানুষ, তাকে এসব নিয়ে বোঝানোর মতো কিছুই নেই। তবে আমরা সেদিনই চট করে একটা ছোট আলোচনা করেছিলাম। আমাদের মধ্যে কিছুটা ভাষাগত প্রতিবন্ধকতা আছে, কিন্তু সে আমার কথা বুঝেছে এবং সে যা বলেছে সেটাও আমি বুঝেছি। শেষে আমি তাকে বলেছি, তুমি শুধু সামনে এগিয়ে যাও। মোস্তাফিজের এই ইস্যুকে কেন্দ্র করেই নিরাপত্তার কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। বিসিবিকে বোঝানোর চেষ্টা করছে আইসিসি। মেগা
আসরের ঠিক আগে বাংলাদেশের প্রস্তুতির মঞ্চ এই বিপিএল। টাইগার স্কোয়াডের গুরুত্বপূর্ণ 4 ক্রিকেটারই রংপুর রাইডার্সে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস রংপুর কোচের। এখানে বেশ কিছু ট্যালেন্ট ক্রিকেটার দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি। লিটন ক্যাপ্টেন, তার সম্পর্কে আমি বেশ ভালোই জানি। সে আমাকে প্রতিজ্ঞা করেছে বিপিএল এর পরের 2 ম্যাচ সে জেতাবেই আমাদের। হৃদয়ও চমৎকার ক্রিকেটার, সে মডার্ন ব্যাটসম্যান, বিভিন্ন শট খেলতে পারে এবং ফিজ তো দারুণই। আমি মনে করি বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করবে। পরিস্থিতি ঠিক থাকলে আগামী 28 জানুয়ারি বিশ্বকাপ মিশনে ভারত যেত বাংলাদেশ। সেখানে খেলার কথা ছিল 2টি প্রস্তুতি ম্যাচ, তবে বিসিবি এখন চেয়ে আছে আইসিসির নিরপেক্ষ সিদ্ধান্তের ওপর। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকেও ভাড়াটে শুটারে হত্যা, নেপথ্যে চাঁদাবাজি কিংবা রাজনৈতিক শত্রুতা বলছে পুলিশ। ভোট বানচাল ষড়যন্ত্র সফল হবে না, হুঁশিয়ারি নেতাদের। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে ইসি, জানালেন সিইসি। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের ভিত্তি নেই বললেন মন্ত্রী পরিষদ সচিব। এবং যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়, তালিকা থেকে বের হতে চেষ্টা চালাবে বাংলাদেশ। অবৈধ অভিবাসনের দায় আগের সরকারকে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।